প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকেরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। ক্লাস 12-এর 4th সেমিস্টারে যারা তোমরা 2026-এ পরীক্ষা দেবে তাদের জন্য শিক্ষাবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ সাজেশান। পুরো বইটাতে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলি নিয়ে আজকের আমি আলোচনা করব, যেগুলি পড়লে তোমরা 100% কমন পাওয়ার সম্ভাবনা তোমাদের আছে। এবং এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন বিগত কয়েক বছর ধরে আসা এবং 2026-এ যেগুলো আসার সম্ভাবনা 100% সেগুলো নিয়ে আজকের আলোচনা করব। তো ক্লাসটাকে স্কিপ করবে না এবং কোন অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন হবে সেগুলি নিয়ে আলোচনা করব। তাই তোমরা বুঝতে পারবে কোন অধ্যায়ে তোমরা বড় প্রশ্ন পড়বে, কোন অধ্যায়ে তোমরা 5 নম্বরের প্রশ্ন উত্তর করবে, কোন অধ্যায়ে তোমরা 10 নম্বরের প্রশ্ন উত্তর করবে এবং কোন অধ্যায় থেকে 2 নম্বরের প্রশ্ন উত্তর করবে। তোমাদের দেখো এই যে ইউনিট 1 এখানে আছে তোমাদের 3টে অধ্যায়। তো এই 3টে অধ্যায়ের মধ্যে মাত্র থাকবে তোমাদের একটি 2 নম্বরের কোশ্চেন আর একটা 10 নম্বরের প্রশ্ন তোমাদের লিখতে হবে। অপশান থাকবে অবশ্য, তোমাদের লিখতে হবে 2 নম্বরে আর একটা 10 নম্বরে। তো এই 3টে অধ্যায় থেকে তোমাদের 2 নম্বরে প্রথম অধ্যায় হচ্ছে শিখন। এখান থেকে তোমাদের কি 2 নম্বরের প্রশ্ন তোমাদের পড়তে হবে যেগুলি তোমাদের কমন আসতে পারে। যেমন গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে শিখন কাকে বলে, শিখনের 2টি বৈশিষ্ট্য লেখো। 2 নম্বর হচ্ছে পরিণমন কাকে বলে, পরিণমনের 2টি বৈশিষ্ট্য। 3 হচ্ছে শিখন ও পরিণমনের 2টি পার্থক্য, ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো স্টার মারা আছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর হচ্ছে পুনরুদ্বেগ ও প্রত্যাবিজ্ঞার পার্থক্য লেখো, অথবা মনে করা এবং চেনার মধ্যে পার্থক্য। এই যে মনে করা মানে হচ্ছে পুনরুদ্বেগ আর প্রত্যাবিজ্ঞা মানে চেনা। তাই এই দুটো বিষয় যাতে তোমাদের মধ্যে যদি ভুল ধারণা যাতে না হয় তাই অথবা দিয়ে দিলাম। তারপরে 5 নম্বর প্রশ্ন হচ্ছে পরিণমন ও শিখনের একটি সাদৃশ্য লেখো। তো পরিণমন এবং শিখনের যেমন পার্থক্য আছে সেমন তাদের মধ্যে সাদৃশ্য রয়েছে, সেটাও লিখতে হবে। তারপরে 6 নম্বর হচ্ছে প্রেষণা কাকে বলে, প্রেষণার চক্রকে লেখো, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমরা পড়ে যাবে। 7 নম্বর হচ্ছে স্মৃতি বা স্মরণক্রিয়া কাকে বলে, স্মৃতি বা স্মরণক্রিয়ার স্তরগুলি লেখো। এই যে স্মৃতি বা স্মরণক্রিয়া আর শিখনের স্তর কিন্তু বিষয়টা একই। তোমরা বইটা ভালো করে পড়ে নেবে এবং এই ধারণাগুলো পরিষ্কার করে নেবে যাতে স্মৃতির স্তর এবং শিখনের স্তর দুটো যদি আলাদাভাবে আসে তাহলে তোমরা সেটা গুলিয়ে আসবে না। তারপর হচ্ছে ধারণা বা সংরক্ষণ কাকে বলে, ধারণা বা সংরক্ষণের 2টি শর্ত। 9 হচ্ছে পুনরুদ্বেগের ক্ষেত্রে সাদৃশ্য সূত্র, বৈসাদৃশ্য সূত্র এবং সান্নিধ্য সূত্র কী লেখো। এই সূত্রগুলো আছে মনে করার ক্ষেত্রে, অর্থাৎ পুনরুদ্বেগের ক্ষেত্রে সূত্রগুলি খুবই একটা কঠিন নয়, তো খুবই সহজ বিষয়, তোমরা পড়ে নেবে। আর 10 নম্বর প্রশ্ন হচ্ছে বিস্মৃতি কাকে বলে, অর্থাৎ ভুলে যাওয়া কাকে বলে, আর বিস্মরণের 2টি কারণ। 11 নম্বর প্রশ্ন হচ্ছে কল্পনার নেতিবাচক ইতিবাচক দিকগুলি আলোচনা করো। কল্পনার যেরকম ইতিবাচক দিক আছে সেরকম খারাপ কিছু দিক রয়েছে, সেগুলি সম্পর্কে আলোচনা করতে হবে। মনোযোগ কাকে বলে, মনোযোগের 2টি বিকর্ষকের নাম লেখো। এখানে বানান ভুল হয়ে গেছে, 2টি বিকর্ষকের নাম লেখো। এবার এখান থেকে 10 নম্বরের কি বড় প্রশ্ন আসতে পারে, তো তোমাদের যেটা সাজেস্ট করব, এখানে যেহেতু 3টে অধ্যায় রয়েছে, 3টে অধ্যায় থেকে মোট 3টি প্রশ্ন থাকবে। যে কোনো 2টো অধ্যায় যদি ভালো করে পড়ে যাও তাহলে তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। আর রাশিবিজ্ঞানে থাকছে একটি বড় 10 নম্বরের অঙ্ক থাকবে, যেটা পড়লে তোমরা রাশিবিজ্ঞান তোমরা যদি 10 নম্বরের জন্য প্রস্তুত হও বা তোমরা যদি অঙ্কটা শেখো তাহলে অবশ্যই সেখান থেকে 10 নম্বরে কমন পাবে। আর এই ইউনিট 1 থেকে তোমরা যে কোনো 2টি অধ্যায় থেকে বড় প্রশ্ন করবে। তো কোন অধ্যায় থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা বলে দেবো। তো হচ্ছে এই প্রথম অধ্যায় অর্থাৎ শিখন থেকে তোমরা কি পড়বে, শিখনের গুরুত্বপূর্ণ 3টি স্তরের নাম উল্লেখ করো, প্রত্যেকটি স্তরের সংক্ষিপ্ত বর্ণনা দাও। তো শিখনের 3টি স্তর কি, অভিজ্ঞতা অর্জন, ধারণ বা সংরক্ষণ, তারপরে পুনরুত্থাপন, পুনরুদ্বেগ, প্রত্যাবিজ্ঞা, এগুলো। তারপর হচ্ছে শিখন ও পরিণমনের মধ্যে সম্পর্ক কী, শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। তো প্রেষণা কয় প্রকার, প্রেষণার চক্র কী লেখো, প্রেষণা হ্রাসের কারণগুলি আলোচনা করো। বিস্মৃতি কী, বিস্মরণের কারণগুলি আলোচনা করো। তারপরে হচ্ছে 5 নম্বর হচ্ছে মনোযোগ আকর্ষণের উপায়গুলি লেখো, মনোযোগের বিকর্ষকগুলি কী, শিক্ষায় মনোযোগের ভূমিকা আলোচনা করো। তো এই অধ্যায়ের মধ্যে এই যে মনোযোগ আকর্ষণের উপায়, মনোযোগের বিকর্ষক কি সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছ, 3টে স্কেল আছে। তারপর হচ্ছে শিখনের 3টে স্তর, তারপর এই 2টো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে।
তারপর আছে প্রেষণা চক্র আর পরিণমন শিখনের মধ্যে সম্পর্ক। তো এবার আমরা চলে যাব দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় হচ্ছে শিখন কৌশল। তো এখান থেকে তোমাদের 2 নম্বরের প্রশ্নের জন্য সব অধ্যায়গুলো পড়তে হবে, আর 10 নম্বরের জন্য দুটো অধ্যায় এই ইউনিট 1 থেকে পড়তে পারো। তো এখান থেকে 2 নম্বর প্রশ্ন কি আসবে? এখান থেকে আসবে যে অনুবর্তন কাকে বলে, প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তনের সংজ্ঞা দাও। 3 নম্বর হচ্ছে এসকাইভ আর্কাইভ এবং এসকাইভ অনুবর্তন বলতে কী বোঝো। 4 হচ্ছে অপানুবর্তন বলতে কী বোঝো। 5 হচ্ছে প্যাভলভের অনুবর্তনে সিআর এবং ইউআর বলতে কী বোঝো। প্যাভলভের অনুবর্তনের পরীক্ষায় সিএস ইউএস বলতে কী বোঝো। এই বিষয় দুটি যদি কেউ বুঝে না থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এর জন্য একটা ক্লাস তোমাদেরকে দেব। তো যাই হোক, পরবর্তী প্রশ্ন 7 নম্বর হচ্ছে প্রাচীন অনুবর্তনের সাংকেতিক চিত্রকে অঙ্কন করো। প্রাচীন অনুবর্তনের একটি সাংকেতিক চিত্র আছে, অর্থাৎ S1 R1 S2 R2, একে তোমরা জানো অবশ্যই। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে 8 নম্বর হচ্ছে সক্রিয় অনুবর্তনের সাংকেতিক চিত্র অঙ্কন করো। স্কিনার বক্স কি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। পাজল বক্স বলতে কী বোঝো। টাইম কার্ড বলতে কী বোঝো। থর্নডাইকের 3টে মুখ্য সূত্র, থর্নডাইকের 3টে মুখ্য সূত্র লিখতে হবে। 13 নম্বর হচ্ছে আবিষ্কারমূলক শিখন বলতে কী বোঝো। 14 হচ্ছে কোহলার কফকা কিসের জন্য বিখ্যাত। 15 হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা জেডপিডি বলতে কী বোঝো। 16 হচ্ছে স্ক্যাফোল্ডিং কি। 17 হচ্ছে পর্যবেক্ষণমূলক শিখন বলতে কী বোঝো। এখান থেকে এই 2 নম্বরের প্রশ্নগুলো পড়বে, আর যেগুলো স্টার মারা আছে সেগুলো অবশ্যই পড়বে। তো হাতে সময় আছে এখনও তোমাদের 2 মাস। তো এইগুলো পড়ে যাও। যদি বইটা খুব বড় মনে হয় তবে সেখান থেকে বেছে এই প্রশ্নগুলো পড়বে। তোমরা 40-এর মধ্যে 100% তোমরা কমন পাবে। তো রচনাধর্মী প্রশ্ন তোমাদের এই দ্বিতীয় অধ্যায় অর্থাৎ শিখন কৌশল থেকে 10 নম্বরের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। 2 নম্বরের জন্য সব অধ্যায় থেকে পড়বে, অবশ্যই পড়বে, ঠিক আছে। অপশান থাকবে, যে কোনো একটা থেকে তোমরা বেছে লিখবে। কিন্তু তোমাদের জন্য এই যে 10 নম্বরের জন্য যেটা একটা লিখতে হবে, তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে দ্বিতীয় অধ্যায়, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। থর্নডাইকের শিখন এর মুখ্য সূত্রগুলি আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি মুখ্য সূত্রের গুরুত্ব আলোচনা করো, সবচেয়ে ইম্পর্ট্যান্ট। দেখতে পাচ্ছ অনেকগুলো স্টার মারা আছে। তারপর 2 নম্বরে বলবো অপানুবর্তন কাকে বলে। শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তন তত্ত্বের উপযোগিতা, এটাও গুরুত্বপূর্ণ। 3 নম্বর হচ্ছে প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তনের পার্থক্য। 4 হচ্ছে প্রাচীন অনুবর্তন কাকে বলে। প্যাভলভের অনুবর্তন পরীক্ষা কি বর্ণনা করো। তো তোমাদের জন্য যে দুটো সাজেস্ট থাকবে, যে তোমরা প্রথম অধ্যায়ের 10 নম্বরের যেগুলো প্রশ্ন আছে এবং দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলো পড়ে যাবে, তাহলে তোমরা এখান থেকে 10 নম্বরে একটা তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে, যেহেতু তোমাদের দুটো লিখতে হবে। এবং তোমরা যদি অঙ্কটা করতে চাও পরীক্ষার সময়, তাহলে রাশিবিজ্ঞান পড়ে যাবে। আর যদি মনে করো অঙ্কের 10 নম্বরের অঙ্কটা তোমরা করবে না বা ছেড়ে দেবে, সেক্ষেত্রে তোমাদের 3টি অধ্যায়ের যে কটা বড় প্রশ্ন আছে সবগুলো তোমাদের পড়তে হবে। এখানে আর একটা প্রশ্ন আছে 5-এর দাগে, যে সক্রিয় অনুবর্তন বলতে কী বোঝো। সংক্ষেপে স্কিনারের সক্রিয় অনুবর্তনের পরীক্ষাটা বর্ণনা করো। তো তারপরে হচ্ছে তৃতীয় অধ্যায়, এই যে ইউনিট 1-এর বুদ্ধি, সৃজনশীলতা, ব্যক্তিত্ব। তো এখান থেকে তোমাদের 2 নম্বরের প্রশ্ন একটা থাকতে পারে, ঠিক আছে। কিংবা ওই দুটি অধ্যায় প্রথম শিখন এবং শিখন কৌশল থেকে এখান থেকেও 2টি প্রশ্ন দিয়ে দিতে পারে। ওখান থেকে তোমাদের একটি মাত্র তোমাদের লিখতে হবে। তো এখান থেকে তোমরা কি পড়বে। বুদ্ধি কাকে বলে, গিলফোকের ধীশক্তি, কতগুলি মাত্রা কথা বলা হয়েছে, ধীশক্তি তত্ত্বে আর কি। এখানে হবে তত্ত্বে, ধীশক্তি তত্ত্বে কতগুলি মাত্রার কথা বলা হয়েছে এবং কী। দলগত উপাদান তত্ত্বের প্রবক্তা কে। দলগত উপাদান বলতে কী বোঝো। প্রধান না, একটা উপাদান বলতে কী বোঝো। ক্ষমতা বলতে কী বুঝো। বুদ্ধি ও ক্ষমতার মধ্যে পার্থক্য। তো ক্ষমতা সামর্থ্য একই বিষয়, ক্ষমতার জায়গায় সামর্থ্য থাকলে এটা গুলিয়ে ফেলবে না। তারপর হচ্ছে স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্বে জি এবং এস উপাদানের 2টি করে বৈশিষ্ট্য লেখো। তো এভাবে প্রশ্ন না এসে যদি বলে যে জি উপাদানের 2টি বৈশিষ্ট্য কিংবা এস উপাদানের 2টি বৈশিষ্ট্য, এইভাবেও আসতে পারে। তারপর হচ্ছে বুদ্ধি ও কৃতিত্বের মধ্যে পার্থক্য লেখো। সৃজনশীলতা বলতে কী বোঝো। ব্রেন স্টর্মিং বলতে কী বোঝো।
ব্যক্তিত্ব বলতে কী বোঝো, বিগ ফাইভ ব্যক্তিত্ব তত্ত্ব কী, বুদ্ধাঙ্ক কী, বুদ্ধাঙ্ক ইম্পর্টেন্ট আছে। তারপর স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্বে জি উপাদানের সঙ্গে ক্যাকেলের কোন উপাদান তত্ত্বের সম্পর্ক আছে, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো তোমাদের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমরা ওগুলো অবশ্যই পড়বে এবং এখান থেকে 2 নম্বরের প্রশ্ন অবশ্যই তোমাদের দেখতে হবে। 10 নম্বরটা তোমরা না দেখতে পারো, তো যদি 3টে অধ্যায় থেকে তোমরা 10 নম্বরে পড়তে পারো এটা খুবই ভালো হবে তোমাদের জন্য। তো এখান থেকে তোমাদের রচনাধর্মী প্রশ্ন 10 নম্বরের জন্য কী কী পড়তে হচ্ছে দেখো, বুদ্ধি বা মানসিক ক্ষমতা বলতে কী বোঝো, বুদ্ধির বৈশিষ্ট্যগুলি লেখো। তো এখানে তোমাদের 2+8 আসতে পারে, 2+8 বা 3+7। তো যাই হোক, এবারে তোমাদের স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্ব আলোচনা করে এরকম প্রশ্ন আসতে পারে। বুদ্ধি সম্পর্কে থর্নডাইকের বহুপদান তত্ত্বকে আলোচনা করে, এটা ইম্পর্টেন্ট আছে। তো এখান থেকে তোমাদের 3টি বড় প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, যেমন থার্স্টনের বহু উপাদান তত্ত্বকে আলোচনা করো। তারপর শেষ প্রশ্ন হচ্ছে সৃজনশীলতা কাকে বলে, সৃজনশীলতার বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে তোমাদের ইউনিট 2তে কী আছে, মানসিক স্বাস্থ্য বলে একটি অধ্যায় আছে। এই অধ্যায়ে একটি মাত্র তোমাদের 2 নম্বর প্রশ্ন থাকবে এবং একটি থাকবে 5 নম্বরের প্রশ্ন। তো এই অধ্যায় থেকে একটি মাত্র 2 নম্বর, একটি 5 নম্বর। তো এই প্রশ্নগুলো বললে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। তো 2 নম্বরে মানসিক চাপ বা স্ট্রেস কাকে বলে, এটা আসতে পারে। বিষণ্ণতা বা ডিপ্রেশন খুব ভেরি ইম্পর্টেন্ট, এসকার মারাগুলো। স্বাস্থ্য কাকে বলে, হু কর্তৃক মানসিক স্বাস্থ্য কাকে বলে, বা মানসিক স্বাস্থ্যের সংজ্ঞা দাও, এটা আসতে পারে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই 3টে। তো এখান থেকে 2টি প্রশ্ন আসবে অবশ্যই। সুস্থতা বলতে তুমি কি বোঝো, সুস্থতার প্রকারভেদ, উদ্বেগ বা অ্যাংজাইটি কী বা কাকে বলে, ইত্যাদি। তো তারপরে হচ্ছে আচরণগত সমস্যা বলতে কী বোঝো, শ্রেণীকক্ষে কয়েকটি আচরণগত সমস্যার উদাহরণ দাও। মানসিক সুস্বাস্থ্যের লক্ষণ, যে কোনো 2টি পড়ে যাবে। এখানে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী 5 নম্বরের জন্য কোনটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য সুস্থতার উন্নয়নে উল্লেখিত 10টি জীবন কৌশল সংক্ষেপে আলোচনা করো। তো হুর ফুল ফর্ম কি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তো এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে 10টি জীবন কৌশল কথা বলেছে যে সুস্থতার জন্য, সেগুলি তোমাদের লিখতে হবে। তো ছোটো পয়েন্ট তোমরা লিখে নেবে, খুব ইম্পর্টেন্ট এই 1 দাগের প্রশ্নটা। তারপর হচ্ছে সুস্থতার ক্ষেত্রে ধ্যানের ভূমিকা আলোচনা করো, দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এখান থেকে তোমাদের তো স্কিপ করার কোনো জায়গা নেই, এখান থেকে তোমাদের 2 নম্বর 5 নম্বর তোমাদের আসবে এবং সেটাই লিখতে হবে। তারপর হচ্ছে যে স্বাস্থ্য কাকে বলে, স্বাস্থ্যের দিকগুলি লেখো। উদ্বেগ কাকে বলে, এর কারণ এবং নিরসনের উপায়গুলি লেখো। এবার আসি গ্রুপ ডিতে তোমাদের কী পড়তে হচ্ছে, একটি অধ্যায় আছে যেটা হচ্ছে শিক্ষামূলক প্রযুক্তি, যেখানে ওই মানসিক স্বাস্থ্যের মতো তোমাদের একটি মাত্র 2 নম্বর প্রশ্ন, একটি 5 নম্বর প্রশ্ন থাকবে। এখানে 10 নম্বর থাকবে না। তো 2 নম্বরে কী আসতে পারে, এখান থেকে একটি মাত্র 2 নম্বরের প্রশ্ন থাকবে, শিক্ষা প্রযুক্তি কাকে বলে, আর হার্ডওয়্যার সফটওয়্যার বলতে কী বোঝো। এইগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। এই হার্ডওয়্যার সফটওয়্যারটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, শিক্ষা প্রযুক্তি ওটাও পড়ে যাবে। ডিজিটাল বিপ্লব বলতে কী বোঝো, আইসিটির এর পূর্ণরূপ, শিক্ষার্থীর জন্য আইসিটির গুরুত্ব কী। শিক্ষা প্রযুক্তিতে 5M বলতে কী বোঝো, শিক্ষা প্রযুক্তির 2টি প্রয়োজনীয়তা, এইগুলো পড়বে। তারপরে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী, এখানে 5 নম্বরের জন্য কী পড়বে, যে শিক্ষা প্রযুক্তির তাৎপর্য উল্লেখ করো, মানে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির কী গুরুত্ব। তারপর হচ্ছে 2 নম্বর প্রশ্ন হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষাক্ষেত্রে শিক্ষা প্রযুক্তির ভূমিকা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই দুটো যদি তোমরা পড়ে যাও একটা কমন পাবে। তো যেহেতু এখানে 2টোর মধ্যে তোমরা একটা কমন পাচ্ছ, এখানে খুব বেশি পড়তে হচ্ছে না 5 নম্বর জন্য। তবে অবশ্যই এই অধ্যায়টা তোমাদের পড়তে হবে, এখানে কোনো অধ্যায় ছাড়া যাবে না। যে তোমরা ইউনিট 1-এ তোমরা একটা অধ্যায় শুধুমাত্র 10 নম্বরের জন্য তোমরা ছাড়তে পারো। তো যাই হোক, এবার শিক্ষায় রাশিবিজ্ঞান একে চলে আসি। এখান থেকে তোমাদের মোট থাকছে কিন্তু 14 নম্বর, খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায়। তোমাদের 2 নম্বরের প্রশ্ন থাকবে, 2টো থাকবে, মোট থাকবে 4 নম্বর। একটা অঙ্ক থাকতে পারে, সংক্ষিপ্তভাবে বলে দিতে পারে মেডিয়ান নির্ণয় করো বা ভূশিষ্টক নির্ণয় করো, গড় নির্ণয় করো, এরকম একটা দিতে পারে, কিংবা বলে দিতে পারে অবিচ্ছিন্ন চল বলতে কী বোঝো, বিচ্ছিন্ন চল ইত্যাদি। যা কিছু একটা প্রশ্ন আসবে 2 নম্বরে তোমাদের লিখতে হবে। একটা অপশান থাকতে পারে,
ঠিক আছে। তো যাই হোক, একটা 10 নম্বরে অবশ্যই থাকবে। তো এখান থেকে স্কিপ করলে তোমাদের যদি মনে করো 10 নম্বর না লিখবে না বা 10 নম্বরে তোমরা অঙ্কটা করবে না, সেক্ষেত্রে তোমাদের ইউনিট 1-এর যে 3টি অধ্যায় আছে ওখান থেকে 10 নম্বর তোমাদের লিখতে হবে। মোট 2কে 10 নম্বরের প্রশ্ন যেখান থেকে হোক তোমাদের লিখতে হবে। তো এখান থেকে কি 2 নম্বরে পড়বে? অবিচ্ছিন্ন স্কোর, অবিচ্ছিন্ন চল বলতে কি বোঝো? উদাহরণ দাও। বিচ্ছিন্ন স্কোর বা বিচ্ছিন্ন চল, জল হয়ে গেছে, বিচ্ছিন্ন চল বলতে কি বোঝো? উদাহরণ দাও। পরিসংখ্যা বলতে কি বোঝো? 4 নম্বর হচ্ছে শ্রেণী সীমা এবং শ্রেণী সীমানা বলতে কি বোঝো? পরিসংখ্যা বন্টন বলতে কি বোঝো? অজাইবের 2টি বৈশিষ্ট্য লেখো, যে বানান ভুল আছে, 2টি বৈশিষ্ট্য লেখো। প্রদত্ত স্কোরগুলির গড়, ভূশিষ্ঠক এবং মধ্যমান নির্ণয় করো। তো এখান থেকে বলে দিতে পারে, শুধু মধ্যমান বলে দিতে পারে 2 নম্বর, কিংবা গড় ভূশিষ্ঠক বলে দিতে পারে 2 নম্বর। তো এরকম একটা স্কোর আসার খুবই চান্স রয়েছে 2 নম্বরে। তারপর হচ্ছে গড় বা মিন বলতে কি বোঝো? এটা আসতে পারে, গড় বা মিন। এবারে রচনাধর্মী তোমাদের অঙ্ক কি থাকতে পারে? অঙ্কে যেটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা হচ্ছে গড়, মধ্যমান, ভূশিষ্ঠকের মধ্যে বলে দিতে পারে গড়, মধ্যমান, এইটা আসার খুব সম্ভাবনা বেশি। ভূশিষ্ঠক বলার সম্ভাবনা কম, কারণ যদিও বলে তোমরা শিখে যাবে, তবে এই 3-এর মধ্যে যে কোনো একটা অঙ্ক দিতে পারে, কারণ ভূশিষ্ঠক নির্ণয় করতে গেলে তোমাদের গড়, মধ্যমান দুটোই নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো তোমাদের গড়, মধ্যমান বলে দেওয়ার সম্ভাবনা বেশি, তবে তোমরা 3টে নিয়ম অবশ্যই শিখবে, খুব একটা কঠিন নয়, একটু মনোযোগ সহকারে। আর সংখ্যাগুলো একটু মনোযোগ দিয়ে যদি লিখতে পারো, ভুল যদি না হয়, তাহলে অঙ্কে তোমরা 10-এ 10 পাবে। তো এবার আসি তোমাদের নিম্নলিখিত স্কোর থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা এসডি নির্ণয় করো। এটা এরকম আসতে পারে একটা 10 নম্বরের। আর একটা আসতে পারে এরকম কিছু এলোমেলো তথ্য দিতে পারে, তোমাদের পরিসংখ্যা বিবেচনা সাজাতে হবে। তারপরে যে প্রশ্ন অঙ্ক আসতে পারে র্যাঙ্ক ডিফারেন্স, মানে সহগতি সহগাঙ্ক নির্ণয়ের জন্য যে র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতি রয়েছে সেটাও দিয়ে একটি অঙ্ক দিতে পারে, তোমাদের করতে হবে। তো এই অঙ্কগুলো তোমাদের যদি ডাউট থাকে, সমস্যা থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এই অঙ্কগুলোর উপরে আমি নতুন ক্লাস আনবো, যাতে তোমাদের খুব সহজ করে বুঝতে পারো, সেইভাবে ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করব। আজকে তাহলে এই পর্যন্ত।